প্রিয় ছাত্রছাত্রী সকলকে সুদপুর উচ্চ বিদ্যালয়ের এই ক্লাসে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় এই টপিক থেকে এসেছে। সুতরাং বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র আলোচনা করার আগে আমরা খুব সংক্ষেপে এর প্রেক্ষাপট জেনে নেব। যদিও বর্তমানে যে সিলেবাস তাতে বিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করা নেই বা সেভাবে প্রেক্ষাপট আলোচনা করা নেই, কিন্তু তা হলেও আমরা এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের উপনিবেশিক শাসনের জয়যাত্রার সূচনা করেছিল এবং পরবর্তী 100 বছরে তারা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ ইংরেজদের শাসন এবং অত্যাচারে ভারতীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এবং ভারতীয়দের মধ্যে পঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ, অসন্তোষ কোম্পানি শাসনের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে। ফলে সেই ক্ষোভ এবং অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেনি তা নয়, একাধিক কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছে, একাধিক আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়েছে, কিন্তু এই কৃষক বিদ্রোহ এবং আদিবাসী বিদ্রোহগুলি একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল। 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ পূর্ববর্তী সমস্ত বিদ্রোহকে ছাপিয়ে গেছিল, ব্যাপ্তির দিক থেকে, তার গভীরতার দিক থেকে, ব্যাপকতার দিক থেকে। ফলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একটা আলাদা তাৎপর্য আছে। এই বিদ্রোহের সূচনা করেছিল ভারতীয় সিপাহীরা, অর্থাৎ ব্রিটিশ সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয়রা কর্মরত ছিলেন তাদেরকে বলা হতো সিপাহী। এই সিপাহীরাই এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা করেছিল, যেটা আরো বেশি ব্যাপক এবং গভীরতা লাভ করেছিল সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এখন প্রশ্ন হলো যে সিপাহীরা এই বিদ্রোহের সূচনা কেন করেছিল? সিপাহীদের নিজস্ব একটা ক্ষোভের জায়গা ছিল। মূলত ব্রিটিশ সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় সিপাহীরা কর্মরত ছিল তাদের বেতনের বৈষম্য ছিল, তাদের পদোন্নতির কোনো সুযোগ ছিল না, বাইরে পাঠানো হলে তাদের বিশেষ ভাতা দেওয়া হতো না, নিকৃষ্ট মানের খাবার সরবরাহ করা হতো, ব্রিটিশ সেনা অফিসাররা তাদের সঙ্গে দুর্ব্যবহার করত। এছাড়াও নানান ধর্মীয় প্রতিবন্ধকতা ছিল। এই সমস্ত কারণে ভারতীয় সিপাহীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ জমা হচ্ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে একটি ঘটনার মধ্য দিয়ে, এবং এই ঘটনাটি ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন এবং সে সম্পর্কে
একটি গুজব। ব্রিটিশ সরকার একটা বিশেষ ধরনের রাইফেল চালু করে সেনাবাহিনীতে। এই রাইফেলটির নাম ছিল এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেল চালু হলে একটা গুজব রটে যায় যে এই রাইফেলের টোটার মোড়কটি বা খোলসটি গরু এবং শুয়োরের চর্বি দ্বারা নির্মিত, বা এই টোটার মোড়কটিতে গরু এবং শুয়োরের চর্বি মিশ্রিত আছে। এই গুজব ভারতীয় সিপাহীদের মধ্যে একটা চরম অসন্তোষের সৃষ্টি করে। ভারতীয় সিপাহীদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, গোর্খা বিভিন্ন সম্প্রদায়ের সিপাহী ছিল। ফলে ভারতীয়রা এটাকে ধর্ম নাশ করার চক্রান্ত বলে মনে করে, অর্থাৎ সিপাহীরা এটাকে ধর্ম নাশ করার চক্রান্ত বলে মনে করে এবং এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে। 1857 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের বহরমপুরে 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা বিদ্রোহ করে। এরপর ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর নেটিভ যে ইনফ্যান্ট্রি, সেখানকার সিপাহী মঙ্গল পাণ্ডে এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করেন এবং বিদ্রোহ করেন। তিনি কয়েকজন ব্রিটিশ অফিসারের উপর গুলিবর্ষণ করেন। শেষ পর্যন্ত তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এই মঙ্গল পাণ্ডেই ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ। এই ঘটনার খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে বিভিন্ন সেনা ছাউনিতে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মিরাট, দিল্লি, লখনৌ, কানপুর, ঝাঁসি সমস্ত জায়গায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এইভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে সিপাহীদের সঙ্গে বেশ কিছু রাজন্যবর্গ তারাও যুক্ত হন। বেশ কিছু জমিদার, তালুকদার তারাও যোগ দেন, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টোপি, কনুয়ার সিং, অযোধ্যার বেগম হজরত মহল, ফৈজাবাদের মৌলভী আহমদুল্লাহ, খান বাহাদুর খান, এরাও এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। কৃষকদের একটা বড় অংশ এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ফলে বিদ্রোহ একটা ব্যাপক আকার ধারণ করে। প্রথম দিকে ইংরেজরা পিছু হটলেও তারা শেষ পর্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিদ্রোহকে দমন করে এবং শেষ পর্যন্ত 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয়। এখন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্যের সৃষ্টি হয়েছে। ঐতিহাসিকরা ঐক্যমতে পৌঁছতে পারেননি। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন। ঐতিহাসিকদের এই মতগুলিকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিই, তাহলে যে মতগুলি উঠে আসে সেগুলির মধ্যে যেমন কেউ কেউ একে বলেছেন সিপাহী বিদ্রোহ, কারো মতে এটি ছিল জাতীয় বিদ্রোহ, কেউ বলেছেন এটি স্বাধীনতা সংগ্রাম, আবার কারো মতে এটি ছিল সামন্ততান্ত্রিক অভ্যুত্থান, আবার কেউ বা একে বলেছেন উচ্চবর্গের বিদ্রোহ। এই মতের সপক্ষে যেমন অনেকে মত দিয়েছেন, এর বিপক্ষে অনেকে মত প্রকাশ করেছে। এই মতগুলিকে নিয়েই আমরা আলোচনা করব এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সেটাকে
বোঝার চেষ্টা করব। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে ব্রিটিশ ঐতিহাসিকদের একটা অংশ তারা বলছেন এটি ছিল নিছক একটি সিপাহী বিদ্রোহ। সিপাহীরাই এই বিদ্রোহের সূচনা করেছিল। জনগণের অংশগ্রহণ এই বিদ্রোহে তেমন ছিল না। এই মত যারা ব্যক্ত করেছিলেন এই ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন স্যার জন লরেন্স, জন সিলি, চার্ল রেইক্স প্রমুখ। ব্রিটিশ ঐতিহাসিকদের এই মতকে অনেক ভারতীয় সমর্থন করেছেন। এই ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার দত্ত, কিশোরী চাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, এমনকি দাদাভাই নওরোজির মতো জাতীয়তাবাদী নেতা, তিনিও এটিকে সিপাহী বিদ্রোহ বলেই উল্লেখ করেছেন। এছাড়া আলিগড় আন্দোলনের অন্যতম প্রবক্তা সৈয়দ আহমেদ খাঁ, তারও মতে এটি ছিল সিপাহী বিদ্রোহ। অনেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। এদের মধ্যে অনেক ব্রিটিশ ঐতিহাসিকও আছেন, যেমন নর্টন, ডাফ, ম্যালিসন। তাদের মতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ একটা জাতীয় চরিত্র লক্ষ্য করা যায়। সেই সঙ্গে মার্ক্সবাদের জনক প্রবক্তা কার্ল মার্কস, তিনি একে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ রাজনীতিবিদ ডিসরেলি, তারও মতে ছিল এটি জাতীয় বিদ্রোহ, অর্থাৎ এটি নিছক সিপাহী বিদ্রোহ ছিল না, এটা একটা জাতীয় চরিত্র লাভ করেছিল। পরবর্তীকালে আরো যে সমস্ত ঐতিহাসিক একে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রজনীকান্ত গুপ্ত। তার মতে সিপাহীরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের অবসান করতে চেয়েছিল, ফলে বিদ্রোহীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছিল এবং তারা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসন উচ্ছেদ করতে চেয়েছিল। বিনায়ক দামোদর সাভারকার, তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নতুনভাবে অভিহিত করেছেন। তার মতে এই বিদ্রোহ ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তিনি তার গ্রন্থ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই মত ব্যক্ত করেছেন যে বিদ্রোহীরা স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিদেশি শাসন মুক্ত হতে চেয়েছিল, বিদেশি শাসন উচ্ছেদ করতে চেয়েছিল এবং এই ধরনের বিদ্রোহ এর আগে কখনোই সংগঠিত হয়নি। তাই এটাই ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহে গণচরিত্রের লক্ষণ দেখেছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন শশীভূষণ চৌধুরী। তার মতে এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিদ্রোহে অসামরিক মানুষজনও অর্থাৎ সাধারণ মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং বিদ্রোহ গণবিক্ষোভের রূপ নিয়েছিল। এইভাবে যেমন নর্টন, ডাফ, ম্যালেসন, রজনীকান্ত গুপ্ত, কার্ল মার্কস, ডিসরেলি, বিনায়ক দামোদর সাভারকার
শশীভূষণ চৌধুরী এরা যেমন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কেউ জাতীয় বিদ্রোহ, কেউ স্বাধীনতা সংগ্রাম, কেউ গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত করেছেন, ঠিক তেমনি এর বিপক্ষেও অনেকে মত পোষণ করেছেন। এদের মধ্যে অন্যতম ঐতিহাসিক ছিলেন রমেশচন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেন। রমেশচন্দ্র মজুমদার তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে যে গ্রন্থ প্রকাশ করেন, সেই গ্রন্থ অর্থাৎ দ্য সিপাই মিউটিনি অ্যান্ড রিভল্ট অব 1857, এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এটি প্রথমও নয়, জাতীয়ও নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। অর্থাৎ এর আগের যে ঐতিহাসিকরা যে মতগুলি ব্যক্ত করেছিলেন, অর্থাৎ কেউ বলেছিলেন এটি জাতীয় বিদ্রোহ, কেউ বলেছিলেন এটি স্বাধীনতা সংগ্রাম এবং এটি প্রথম স্বাধীনতা সংগ্রাম, কিন্তু রমেশচন্দ্র মজুমদার তিনি এই তিনটে মতকেই খণ্ডন করার চেষ্টা করেছেন। তার মতে এটি প্রথমও নয়, এটি জাতীয়ও নয়, এটি স্বাধীনতা সংগ্রামও নয়। তিনি যে মত ব্যক্ত করেছেন তার মতে যে এটি প্রথম নয় এই কারণ তার আগে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আগেও অনেক বিদ্রোহ সংগঠিত হয়েছে। অসংখ্য কৃষক বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ, নানান ধর্মীয় প্রভাবযুক্ত আন্দোলন, সেগুলো সংগঠিত হয়েছে। ফলে এই বিদ্রোহকে প্রথম বিদ্রোহ বলা যায় না। এছাড়া তিনি যেটা বলেছেন যে এটি জাতীয় বিদ্রোহও নয়, কারণ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সেটি বর্তমান উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল এই বিদ্রোহের প্রভাব থেকে দূরে সরেছিল। অর্থাৎ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। ফলে বিদ্রোহ জাতীয় চরিত্র লাভ করেনি। তাছাড়া বিদ্রোহের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নেতৃত্ব ছিল না। তিনি এটাকে স্বাধীনতা সংগ্রাম বলতেও রাজি নন। তার মতে ব্রিটিশ বিরোধী যুদ্ধ মানেই যে স্বাধীনতা সংগ্রাম তা নয়। অর্থাৎ এই বিদ্রোহীরা কোন দৃষ্টিভঙ্গিতে ব্রিটিশ শাসনকে দেখেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, এই বিষয়টি ভীষণভাবে বিচার্য। এবং তিনি বলেছেন যে বিদ্রোহীদের তাদের মধ্যে যারা বিদ্রোহ করেছিল তাদের মধ্যে সেই সময় জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়নি। কেননা সেই সময় ভারতবর্ষের যে জাতীয়তাবাদী চেতনা সেটা ভ্রূণ অবস্থাতে ছিল, সেই জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ ঘটেনি। তাই সিপাহীরা যে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে, জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এই বিদ্রোহ ঘটিয়েছিল সেটা বলা যায় না। তাছাড়া বিদ্রোহের যারা নেতৃত্ব প্রদান করেছিলেন তাদের মধ্যেও স্বদেশপ্রেমের আদর্শ বা জাতীয়তাবাদী ভাবধারা ছিল না। বেশ কিছু রাজন্যবর্গ তারা তাদের দত্তক পুত্রের অধিকার হারানোর জন্য বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। কেউ ভাতা বন্ধ হয়ে যাওয়ার জন্য বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। কেউ রাজ্যচ্যুত হওয়ার জন্য বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। বেশ কিছু জমিদার যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই জমিদারিচ্যুত হয়েছিলেন। ফলে এরা সংকীর্ণ স্বার্থে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। জাতীয়তাবাদী ভাবধারা দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। ফলে এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। ফলে রমেশচন্দ্র মজুমদার তিনি এইভাবে তার যুক্তি খাড়া করেছেন
যে এটি প্রথমও নয়, এটি জাতীয়ও নয়, এটি স্বাধীনতা সংগ্রামও নয়। প্রখ্যাত ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার যে গ্রন্থ 1857, সেই 1857 গ্রন্থে তিনি এই মতকেই অনেকটা সমর্থন করেছেন। তিনিও বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ জাতীয় সংগ্রাম নয়, কারণ বিদ্রোহীদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা কর্মসূচি ছিল না। তবে তিনি একথা স্বীকার করেছেন যে অযোধ্যা অঞ্চলে এটি জাতীয় চরিত্র লাভ করেছিল যদি জাতীয় শব্দটিকে আমরা সংকীর্ণ অর্থে ব্যবহার করি, এবং অযোধ্যার বিদ্রোহীরা তারা বিদেশি শাসনের অবসান চেয়েছিল, বিদেশি শাসনের অবসান ঘটিয়ে পুরনো ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং সেই পুরনো ব্যবস্থার প্রতিনিধি ছিল অযোধ্যার নবাব। এইভাবে তিনি তার মত ব্যক্ত করেছেন। মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে অন্যতম রজনীপাম দত্ত, তিনি এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান হিসেবে দেখেছেন। তার মতে যে সামন্ত প্রভুরা এবং রাজন্যবর্গ তারা তাদের হৃত ক্ষমতা পুনরুদ্ধারের জন্য, হারানো ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, এবং তার মতে এটি ছিল ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের ক্ষমতা পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা। তিনি যেটা বলেছেন যে সামন্ত বা রাজন্যবর্গ তারা প্রত্যেকেই তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। মহৎ কোনো আদর্শে বা জাতীয়তাবাদী আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে কখনোই তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেননি। আমরা যদি এরিক স্টোকসের মত দেখি, সেখানেও দেখা যাবে যে ঠিক এই মতেরই প্রতিফলন ঘটেছে। তিনিও বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে জনগণের অংশগ্রহণ তেমন ছিল না, সামন্ত এবং তাদের অনুগামীরা এই বিদ্রোহে অংশগ্রহণ করে। সুশোভন চন্দ্র সরকার তিনিও 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের এই সামন্ততান্ত্রিক চরিত্রকে মেনে নিয়েছেন, যদিও তিনি এই বিদ্রোহকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিতে নারাজ। তার মতে বিদ্রোহ যদি স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে থাকে, সেক্ষেত্রে সামন্তদের নেতৃত্বের বিষয়টি বিবেচ্য নয়। সুপ্রকাশ রায় তিনি এই মত থেকে কিছুটা সরে এসে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে কৃষকরা তারা জমিদার এবং সামন্তদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আধুনিককালের ঐতিহাসিকরা তারাও এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র আলোচনা করতে গিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন রুদ্রাংশু মুখার্জি, রজতকান্ত রায়। এরা রুদ্রাংশু মুখার্জি তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে রাজন্যবর্গ বা সামন্ত প্রভুরা তাদের কাছ থেকেই যে সবসময় বিদ্রোহের উদ্যোগটা এসেছিল তা কিন্তু নয়। তিনি বরং এর উল্টো মতই ব্যক্ত করেছেন। তার মতে বিদ্রোহীদের চাপে পড়ে অনেক সময়
এই ক্ষমতাচ্যুত রাজন্যবর্গ এবং তালুকদার তারা বিদ্রোহে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। যেমন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি প্রথমে এই বিদ্রোহে অংশগ্রহণ করতে চাননি। শেষ পর্যন্ত বিদ্রোহীদের চাপে পড়ে তিনি নেতৃত্বভার গ্রহণ করতে রাজি হয়েছিলেন। বিদ্রোহীরা একরকম মৃত্যু ভয় দেখিয়ে নানা সাহেব এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে বিদ্রোহের দিকে ঠেলে দিয়েছিল। অযোধ্যা অঞ্চলে সামন্তদের সঙ্গে কৃষকদের একটা পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক ছিল। অনেক তালুকদার তারা ব্রিটিশদেরকে সমর্থন করেছিল, অনেকে বিদ্রোহে সামিল হয়েছিল। বিদ্রোহে সামিল হলেও অনেক জায়গাতে তারা সহজেই পদানত হয়েছিল, সহজেই আত্মসমর্পণ করেছিল। তালুকদার আত্মসমর্পণ করলেও অনেক জায়গা এমনও দেখা গেছে যেখানে কৃষকরা বিদ্রোহ জারি রেখেছিল, অর্থাৎ তারা বিদ্রোহ চালিয়ে যাচ্ছিল। ফলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এমন একটি বিদ্রোহ যেখানে শুধুমাত্র একটি চরিত্র প্রস্ফুটিত হয়নি, এখানে বিভিন্ন বিদ্রোহের ধারা সম্মিলিত হয়েছিল। এ ব্যাপারে টমাস মেটাকাপ একটি মন্তব্য করেছেন যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ এটি সিপাহী বিদ্রোহকে ছাপিয়ে গেছিল, যদিও সেটা জাতীয় বিদ্রোহের পর্যায়ে পৌঁছতে পারেনি। সুতরাং এই যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র সম্পর্কে ঐতিহাসিকদের মতপার্থক্য, এই মতপার্থক্য থেকেই বিদ্রোহের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। মূলত যে দুটি প্রশ্ন এই আলোচনা থেকে উঠে আসে সেই প্রশ্ন দুটি হলো যে এটি গণবিদ্রোহের পর্যায়ে পৌঁছেছিল কিনা এবং এটি জাতীয় সংগ্রাম ছিল কিনা। তো এটি গণবিদ্রোহ না জাতীয় সংগ্রাম, এই সম্পর্কেই ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্যের সূচনা হয়েছে। একদিকে ঐতিহাসিকরা যেমন এর সপক্ষে মত দিয়েছেন, কিছু ঐতিহাসিক এর বিপক্ষে মত দিয়েছেন। বিনায়ক দামোদর সাভারকার, রজনীকান্ত গুপ্ত, শশীভূষণ চৌধুরী, ম্যালেসন, নর্টন, ডাব এরা যেমন এর মধ্যে জাতীয় চরিত্র খুঁজেছেন, আবার রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনী পামদত্ত সেই মতকে খণ্ডন করেছেন। তো আমরা এই আলোচনা থেকে কি কনক্লুশন টানতে পারি, বা এই আলোচনা যে পরিসমাপ্তি আমরা কিভাবে করব? আমার মনে হয় যে এ ব্যাপারে ক্রিস্টোফার বেইলি একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্য টেনেই আমাদের পরিসমাপ্তি ঘটানো উচিত। তিনি বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ একটি মাত্র বিদ্রোহ ছিল না, এর মধ্যে কৃষক অভ্যুত্থান, জাতীয়তাবাদী আন্দোলন, আরো অনেক কিছু ছিল। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুধুমাত্র একটি আন্দোলন ছিল না, এর মধ্যে যেমন কৃষক অভ্যুত্থান ছিল, সেই চরিত্র লক্ষ্য করা যায়। এর মধ্যে যেমন জাতীয়তাবাদী যে অভ্যুত্থান বা চরিত্র সেটা ছিল, এছাড়া আরো অনেক কিছু ছিল। তাই আমরা এটা বলতে পারি যে
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ নিছক সিপাহী বিদ্রোহ ছিল না। এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল, যদিও এটি জাতীয় বিদ্রোহের পর্যায়ে পৌঁছাতে পারেনি, কারণ গোটা দেশেই বিদ্রোহের প্রভাব পড়েনি। তবে এই বিদ্রোহ পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উদ্ভবের ক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের যে বিভিন্ন দিক, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্রের যে বিভিন্ন দিক, সেই বিভিন্ন দিক বোঝাতে পেরেছি। ধন্যবাদ।